হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কেমিস্ট্রির তরফ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে তোমাদের সিবিএসই বোর্ডের উপর অর্থাৎ ক্লাস 10 কেমিস্ট্রি পার্টের উপর আমি চ্যাপ্টার নম্বর 1 কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশন এই চ্যাপ্টার উপর আজকে কিন্তু আমি ক্লাস করাবো তোমাদের। আমরা এই চ্যাপ্টারটা পড়ার আগে জানতে হবে এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে এবং আমাদের এই চ্যাপ্টারটা শুরু করার আগে ফার্স্ট কি কি জানতে হবে আমাকে, সেগুলো কিন্তু আজকে এই ক্লাস ভিডিওতে আলোচনা করব। তো আবার বলছি, যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে অন করে রাখো, কারণ এইরকম ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো আর দেরি না করে আমি ক্লাসটা শুরু করে দিই। তাহলে নিশ্চয়ই আজকে বুঝতে পেরে গেছো বা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে সিবিএসই বোর্ডের উপর ক্লাস 10 এর শুধু কেমিস্ট্রি, অনলি ফর কেমিস্ট্রি যে চ্যাপ্টার গুলো তোমাদের আছে, ফার্স্ট চ্যাপ্টার নম্বর 1 আর সেখানে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে কি না কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশন। এই চ্যাপ্টারের উপর আমরা কি কি পড়বো আমরা বা কি কি জানতে হবে এই চ্যাপ্টারটা শুরু করার আগে চলো আজকে আমরা একটা ইন্ট্রোডাকশনের মাধ্যমে কিন্তু ক্লাসটাকে শুরু করব। তাহলে কেমিক্যাল ইকুয়েশন এন্ড রিঅ্যাকশন, ওকে, কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশন। চলো এই চ্যাপ্টারের মধ্যে কিছু ইন্ট্রোডাকশন জেনে নিই আমরা। দেখো ফার্স্ট একটা বলছে মিল্ক ইজ লিভড এট রুম টেম্পারেচার ডিউরিং সামার্স। বলছে মিল্ককে যদি আমরা রুম টেম্পারেচারে রেখে দিই তাহলে তার স্টেট দেখো চেঞ্জ হয়ে যাবে এই অবস্থায়। বুঝতে পারলাম কি বলছি? অর্থাৎ মিল্ক ইজ লিভড এট রুম টেম্পারেচার ডিউরিং সামার, অর্থাৎ রুম টেম্পারেচারে আমরা যদি দুধকে রেখে দিই বা মিল্ককে রেখে দিই তাহলে এইরকম একটা অবস্থায় কি হবে, তার চেঞ্জ হয়ে যাবে। তো এটা কেন চেঞ্জ হচ্ছে কি ব্যাপার আমরা পরে আসছি। এরকম আরো কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। যেমন দেখতে পাচ্ছ যে an iron tawa pan nail is left exposed to humid atmosphere। বলছে আয়রনের তৈরি তাওয়া, প্যান বা পেরেক এগুলো যদি আমরা রেখে দিই বায়ুতে তাহলে কি হবে, তার এই অবস্থা থেকে চেঞ্জ হয়ে এই অবস্থায় চলে আসবে। অর্থাৎ কি হচ্ছে এখানে না, বায়ুতে উপস্থিত অক্সিজেন আর জলীয় বাষ্প সাথে রাসায়নিক বিক্রিয়া করে কি হচ্ছে না, একটা স্টেট বা অর্থাৎ একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য বলছি an iron tawa pan nail is left exposed to humid atmosphere। ক্লিয়ার? চলো আমরা নেক্সট যাই, আরো এক্সাম্পল যাই। গ্রেপস গেট ফার্মেন্টেড। কি বলছে বলো দেখি? আঙ্গুর ফল থেকে আমরা যখন জুস তৈরি করি সেই জিনিসটা বলা হচ্ছে আর কি এখানে। আরো এক্সাম্পল দেখবো আমরা, ফুড ইজ কুকড। যখন আমরা রান্না করি সেক্ষেত্রেও কিন্তু আমরা কেমিক্যালের অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কিন্তু দেখতে পাবো। কিভাবে হচ্ছে বা কিভাবে দেখতে পাবো সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। চলো আমরা কিছু আজকে এক্সাম্পল গুলো দেখে নিই। দেখো আবার বলছে ফুড গেটস ডাইজেস্টেড ইন আওয়ার বডি। আমরা যখন খাবারগুলো খাই সেই খাবারগুলো কি হচ্ছে, হজম হয়ে যায়। তো যে হজম যে ক্ষমতা, কিভাবে হজম হচ্ছে বা হজমের ক্ষমতাগুলোকে এখানে আমরা কিন্তু কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা তুলনা করছি। অর্থাৎ ফুড গেটস ডাইজেস্টেড ইন আওয়ার বডি। মানে বললাম কি বলছি? চলো আরো এক্সাম্পল দেখে নিই আমরা। বলছে উই রেসপিয়ার, মানে আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, এটাও এক ধরনের আমরা কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মধ্যেই পড়বো, আমরা জানবো সব আস্তে আস্তে। এগুলো একটা একটা কিন্তু আমরা এক্সাম্পল দিচ্ছি, ওকে। তাহলে আমরা নরমালি যত এক্সাম্পল আমরা দেখে এলাম প্রত্যেকটা কিন্তু আমাদের লাইফে কিন্তু ঘটে থাকে, কি তাই না? তাহলে প্রতিনিয়ত কিন্তু রাসায়নিক বিক্রিয়া কিন্তু হচ্ছে। আমরা সকাল থেকে শুরু করে পুরো একদম রাত পর্যন্ত বা শুতে যাওয়া পর্যন্ত যা কিছু করি না কেন প্রত্যেকটা কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু ঘটছে, তাই না? এই যে দেখো ইন অল দা অ্যাবাভ সিচুয়েশন, আমরা যত আমরা সিচুয়েশন গুলো চেঞ্জ দেখলাম বা যত এক্সাম্পল দিলাম সিচুয়েশন গুলো বললাম আমরা, the nature and the identity of the initial substance have somewhat changed। তাহলে আমরা যত সিচুয়েশন গুলো এখনই এক্সাম্পল দিয়ে এলাম প্রত্যেকের ক্ষেত্রে আইডেন্টি হচ্ছে বা আইডেন্টিফাই করতে পারছি আমরা যে তারা কিছু না কিছু ভাবে চেঞ্জ হচ্ছে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ whenever a chemical change occurs, অর্থাৎ আমরা কি বলবো এখানে,
অর্থাৎ রাসায়নিক ভাবে কিছু চেঞ্জ হয়েছে। উই ক্যান সে দ্যাট এ কেমিক্যাল রিঅ্যাকশন হ্যাজ টেক প্লেস, অর্থাৎ তারা কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়ায় তারা কিন্তু পার্টিসিপেট করছে। বলতে পারলাম কি বলছি, whenever a chemical change occurs we can say that a chemical reaction has taken place, তার মানে তারা রাসায়নিক বিক্রিয়ায় কিছুটা হলেও তারা পার্টিসিপেট করছে। চলো আমরা এরকম কিছু রাসায়নিক বিক্রিয়ার কিছু অ্যাক্টিভিটি দেখে নিই একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে। দেখো ফার্স্ট একটা অ্যাক্টিভিটি করব, তো এই অ্যাক্টিভিটি করার জন্য কিছু আমাদের সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে। ফার্স্ট কি বলছে, দেখো দিস অ্যাক্টিভিটি নিডস এ টিচার অ্যাসিস্ট্যান্স, বলছে ফার্স্ট কিছু এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের টিচারের কিন্তু সাহায্যের অবশ্যই প্রয়োজন। ইট ওয়ান্ট বি বেটার ইফ স্টুডেন্টস ওয়্যার আইজ প্রোটেকশন, এবং এই অ্যাক্টিভিটি দেখানোর জন্য স্টুডেন্টদের অর্থাৎ তোমাদের কিন্তু একটা চোখের প্রোটেকশন নিতে হবে, যাতে চোখে যাতে প্রবলেম না হয়। যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা কি করব, টিচারের সাহায্য নিব এবং চোখের একটা প্রোটেকশন নিয়ে নিব আমরা। ওকে, চলো আমরা এই যে রাসায়নিক বিক্রিয়া বা অ্যাক্টিভিটি দেখাবো, আমরা কি কি ভাবে দেখাবো সেটা আমরা কিন্তু এক্সপ্লেন করে নিব। ওকে, চলো আমরা দেখো লিখেছে এখানে clean a magnesium ribbon about 2 semi long by a rubbing it with sandpaper. ওকে, কি বলছে এখান থেকে বলো দেখি, বলছে clean a magnesium ribbon about 2 semi long by rubbing it with sandpaper। বলছে আমরা ম্যাগনেসিয়াম রিবন একটা ফিতে হয় 2 সেমি লং নিব, সেটাকে আমরা স্যান্ডপেপার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব আমরা। বলতে বললাম কি বলছি, হ্যাঁ কি না? চলো হোল্ড ইট উইথ এ পেয়ার অফ টংস, অর্থাৎ চিমটার সাহায্যে আমরা কি করব, ওই যে ম্যাগনেসিয়াম ফিতাটাকে আমরা ভালো করে ধরে রাখতে পারবো আমরা, তার জন্য আমরা চিমটা ইউজ করব। বার্ন ইট ইউজিং এ স্পিরিট ল্যাম্প অর বার্নার, অর্থাৎ কি বলছি আমরা না, এখানে হিট করার জন্য আমরা কি নিব, এখানে না হিট করার জন্য এখানে স্পিরিট ল্যাম্প অথবা আমরা বার্নার নিতে পারি এখানে। ওকে, and collect the ash to format in a watch glass as snow in, অর্থাৎ আমরা কি করব না, যে ছাই বা অ্যাশটা পাবো হিট করার পর ম্যাগনেসিয়াম রিবনটাকে, সেটাকে আমরা কি বলবো না ওয়াচ গ্লাসে কালেক্ট করে নিব। দেখতে পাচ্ছ এটাকে ওয়াচ গ্লাস বলবো আমরা, এটাকে বার্নার বলবো আমরা, আর এই যে এটাকে টংস বলবো আমরা সবাই জানি, কারণ এটা হচ্ছে চিমটা যেটাকে বলবো আমরা, এবং চিমটাকে আমরা কি বলছি, এই যে এই পার্টটা এটা হচ্ছে ম্যাগনেসিয়াম রিবন অর্থাৎ ম্যাগনেসিয়াম ফিতে বলবো আমরা। ওকে, আর এটা নিশ্চয়ই জানো বার্নার, আর এটা কি বলবো ওয়াচ গ্লাস বলবো। এবার দেখো বার্নারটাকে আমি জ্বালিয়ে দিয়েছি, এবার কি করব, এই যে রিবন বা ম্যাগনেসিয়াম রিবনটাকে আমি ভালো করে কি করব না, ওই যে ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি এখানে হিট করব। তাই দেখতে পাচ্ছ একটা চকচকে একটা কি হচ্ছে ফ্লেম বের হচ্ছে এখান থেকে, কি তাই না? তারপর আমরা কি করব, এখান থেকে অ্যাশ গুলোকে আমরা কালেক্ট করে নিব কোথায় না ওয়াচ গ্লাসে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার কথা হচ্ছে ওয়াচ গ্লাসে যে অ্যাশ গুলো পড়ছে হোয়াইট কালারের, সেটা আসলে কি উৎপন্ন হচ্ছে, চলো আমরা দেখে নিই। হোয়াট ডু ইউ অবজার্ভ, কি অবজার্ভ করলাম এখান থেকে আমরা, ওয়াচ গ্লাসে যেটা কালেক্ট করলাম সেটা হচ্ছে কি না ম্যাগনেসিয়াম অক্সাইড। এইসব রাসায়নিক বিক্রিয়া আমরা যখন ক্লাসের মধ্যে ক্লাস করাবো তখন নিশ্চয়ই বুঝতে পারবে। এখানে আজকে জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি আমরা, যে কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশনের মধ্যে কিভাবে আমাদের পড়তে হবে বা কিভাবে আমাদের ফার্স্ট অবজার্ভ করতে হবে। চলো আমরা দেখে নিই, আমরা কনক্লুশন গুলো দেখে নিই আমরা। As we have observed that magnesium ribbon burn with a dazzling white flame, কি বলছে বলো দেখি, বলছে ফার্স্ট যখন আমরা অবজার্ভ করলাম যে ম্যাগনেসিয়াম যে রিবনটাকে আমরা যখন ফ্লেমে অর্থাৎ বার্নারে যখন আমরা ধরেছিলাম, সেখানে দেখছিলাম একটা চকচকে হোয়াইট কালারের ফ্লেম বেরিয়েছিল, তাই না? সেই কথাটা আমরা বলছি এখানে আবার। It changed into a white powder, এবং লাস্টে দেখলাম যে অ্যাশ আকারে যে ওয়াচ গ্লাসে কালেক্ট করছিলাম এটা কিন্তু হোয়াইট কালার একটা পাউডার পেয়েছিলাম আমরা। আর দিস পাউডার ইজ কি ম্যাগনেসিয়াম অক্সাইড, ফার্স্ট বলে দিয়েছি যে এই যে অ্যাশ আকারে এই সাদা পাউডার পেয়েছি আমরা ওয়াচ গ্লাসে, এটা কি হচ্ছে না এটা ম্যাগনেসিয়াম অক্সাইড পেয়েছি আমরা। It is formed due to the reaction between magnesium and oxygen, তার মানে এই রাসায়নিক বিক্রিয়াটা কিভাবে হলো না ম্যাগনেসিয়াম বায়ুর অক্সিজেনের সাথে পুড়িয়ে আমরা কি বললাম ম্যাগনেসিয়াম অক্সাইড পেলাম। এইসব রাসায়নিক বিক্রিয়া আমরা আবার জানবো আমরা। ওকে, চলো আরো একটা অ্যাক্টিভিটি আমরা দেখে নিই।
বা আরো একটা এক্সপেরিমেন্ট দেখে নিই। দেখো ফার্স্ট আমরা একটা টেস্ট টিউব নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এটা টেস্ট টিউবটাকে আমি কি করছি স্ট্যান্ডে অ্যাড করে দিয়েছি এবং এই যে বিকারটা নিয়েছি এই বিকারের মধ্যে কি আছে পটাশিয়াম আয়োডাইড নিয়েছি, অর্থাৎ পটাশিয়াম আয়োডাইড সলিউশন নিয়েছি আমি। এই টেস্ট টিউবের মধ্যে আগে থেকে একটা সলিউশন অ্যাড করেছি, এর নাম হচ্ছে কি লেড নাইট্রেট সলিউশন। ওকে, এবার আমরা কি করব না ড্রপারের সাহায্যে এই যে পটাশিয়াম আয়োডাইডকে আমরা যোগ করব কোথায় না লেড নাইট্রেট সলিউশনে। চলো আমরা ফার্স্ট অ্যাড করে নিই পটাশিয়াম আয়োডাইডকে। তো আমরা ড্রপারের সাহায্যে আমরা কি করব না পটাশিয়াম আয়োডাইডকে একটু কালেক্ট করে নিব। এরপর আমরা কি করব না এই যে টেস্ট টিউবের মধ্যে আগে থেকে নেওয়া লেড নাইট্রেট সলিউশন ওর মধ্যে আমরা কি করব অ্যাড করব। দেখতে পাচ্ছ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ইয়েলো কালার একটা চেঞ্জ হয়ে গেল কালারটা, অর্থাৎ ইয়েলো কালারের একটা পিপিডি পড়ে গেল, হ্যাঁ কি না। আমি আরো একটু বলতে পারি এখানে বা এখান থেকে আমরা কি তৈরি হচ্ছে কনক্লুশন থেকে বলতে পারি যে ইয়েলো কালার প্রেসিপিটেটেড অফ এ লেড আয়োডাইড ইজ ফরমেট, অর্থাৎ এখন যে নতুন একটা পদার্থ তৈরি হয়ে গেছে পিপিডি আকার ইয়েলো কালারের, তার নাম কি লেড নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট সাথে লেড নাইট্রেট রাসায়নিক বিক্রিয়া করে লেড নাইট্রেটের কি হচ্ছে এটা ইয়েলো কালারের পিপিডি পড়ে যাচ্ছে। বুঝতে পারলে কি বললাম, হ্যাঁ কি না। চলো আর একটা আমরা এক্সপেরিমেন্ট করে নিই অ্যাক্টিভিটির মাধ্যমে। চলো ফার্স্ট একটা আমি কনিক্যাল ফ্লাক্স নিয়েছি এবং কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমি এই যে একটা কালো রঙের একটা পদার্থ বা রিয়েজেন্ট আমরা ইউজ করছি, এর নাম হচ্ছে কি না জিঙ্ক, অর্থাৎ জিঙ্কের ছিবড়া বলবো আমরা, গ্রানুলা বলবো আমরা, ঠিক আছে। তো জিঙ্কের ছিবড়াটাকে আমরা জিঙ্কের টুকরোটাকে আমি কি করলাম ওই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে অ্যাড করলাম। এরপর আমি দেখো আরেকটা বিকারে আমি ডাইলুট সালফিউরিক অ্যাসিড রেখেছিলাম আগে থেকে। এবার কি করব আমরা একই রকম ড্রপারের সাহায্যে আমরা ওই সালফিউরিক অ্যাসিডকে কালেক্ট করব, দিয়ে অ্যাড করব কোথায় ওই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে। ওকে, চলো আমরা অ্যাড করে নিই। অ্যাড করার পর দেখতে পাবো তারা কিন্তু রাসায়নিক বিক্রিয়া শুরু করবে এবং এখান থেকে এক ধরনের গ্যাস নির্গত হবে। চলো আমরা দেখে নিই এই এক্সপেরিমেন্টের মাধ্যমে। আমি একটু কি করলাম, যেহেতু ডাইলুট সালফিউরিক অ্যাসিড নিয়েছিলাম সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ আমি নিয়ে নিব। আমি আবার কি করলাম না সালফিউরিক অ্যাসিডটাকে কালেক্ট করে নিব, দিয়ে আবার অ্যাড করব ওই যে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নেওয়া ছিল আগে থেকে জিঙ্কের টুকরো, তার মধ্যে অ্যাড করব। এরপর আমরা কি করব না এই যে কনিক্যাল ফ্লাক্সের উপরটাকে আমরা একটা কর্ক দিয়ে ভালো করে এঁটে দিব, যাতে কি হয় না গ্যাসটা যে নির্গত হবে আমরা বুঝতে পারবো। দেখতে পাচ্ছ কর্ক দিয়ে ভালো করে এঁটে দিয়েছি এবং এর মধ্যে একটা গ্লাস টিউব রেখে দিয়েছি যাতে এই গ্লাস টিউব দিয়ে ইজি ভাবে কিন্তু গ্যাসটা নির্গত হতে পারবে। দেখতে পাচ্ছ এখানে নিশ্চয়ই অলরেডি গ্যাস বেরানো কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ ডাইলুট সালফিউরিক অ্যাসিড জিঙ্কের সাথে রাসায়নিক বিক্রিয়া করে একটা গ্যাস নির্গত হচ্ছে, এই গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এইগুলো আমরা রাসায়নিক বিক্রিয়া জানবো, যেহেতু আমরা জাস্ট একটা রাসায়নিক বিক্রিয়া শুরু করার আগে জাস্ট আমরা ইন্ট্রোডাকশন জানছি এখানে। ওকে, এই যে গ্যাসটা হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। বলতে পারলাম কি বলছি, তাহলে এখান থেকে কনক্লুশন কি পেলাম আমরা না ফরমেশন অফ এ বাবলস, এটা এভলিউশন অফ দা গ্যাস, অর্থাৎ গ্যাস উৎপন্ন হচ্ছে, এটা কি হাইড্রোজেন গ্যাস। হিট ইজ গিভিং আউট, চেঞ্জ অফ টেম্পারেচার, অর্থাৎ এখানে কিন্তু তাপও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উৎপন্ন হবে, অর্থাৎ চেঞ্জ ইন স্টেট। বলতে পারলাম কি বলছি। তো এগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে তার কতগুলো স্টেপ জেনে নিই আমরা, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় কি কি চেঞ্জ হয়। From the above three activities, আমাদের তিনটা এক্সপেরিমেন্ট বা অ্যাক্টিভিটি দেখে এলাম, we can say that any of the following observation helps us to determine whether a chemical reaction has taken place. তাহলে এই যে তিনটা আমরা এক্সপেরিমেন্ট বা অ্যাক্টিভিটি করে এলাম প্রত্যেকে কিন্তু কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করেছে, হ্যাঁ কি না। চলো আমরা কি কি রাসায়নিক বিক্রিয়াগুলো চেঞ্জ হয় সেগুলো একটা একটা পয়েন্ট দেখে নিই আমরা। ফার্স্ট দেখো বলছি আমি কি বললাম না চেঞ্জ ইন স্টেট, অর্থাৎ কি বলছে না পদার্থের অবস্থা কি হবে চেঞ্জ হবে। সেকেন্ড কি বলবো আমরা না চেঞ্জ ইন কালার, মানে কালারেও কিন্তু চেঞ্জ হয়। 3 নম্বর পয়েন্ট বলবো এভলিউশন অফ এ গ্যাস, অর্থাৎ গ্যাস এখানে ফরমেশন হবে। 4 নম্বর পয়েন্ট বলবো চেঞ্জ ইন টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচারেও কিন্তু পার্থক্য বা চেঞ্জ কিন্তু হবেই রাসায়নিক বিক্রিয়ায়। 5 নম্বর পয়েন্ট বলবো ফরমেশন অফ হচ্ছে প্রেসিপিটেট বা পিপিটি বলবো আমরা। আমরা এখন দেখলাম না যে লেড নাইট্রেটের একটা ইয়েলো কালারের পিপিটি পড়ছিল, তাই না। তাহলে এই যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু পার্টিসিপেট করবে এবং এইগুলো কিন্তু দেখবো আমরা।
চলো আমরা একটা একটা করে যদি এক্সাম্পল দেখে নিই তাহলে আমরা আরো বুঝতে পারবো একটা অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে চেঞ্জ ইন স্টেট হয় বা চেঞ্জ কালার কিভাবে হচ্ছে, এভোলিউশন অফ এ গ্যাস, চেঞ্জ ইন টেম্পারেচার, এগুলো একটা একটা আমরা এক্সাম্পল দিয়ে দেখে নিই। তো চলো ফার্স্ট দেখে নিই আমরা। ফার্স্ট দেখো আমরা জানি যে ম্যাটার বা পদার্থের তিনটা অবস্থা আছে, কি কি আছে না, একটা আছে সলিড, লিকুইড আর হচ্ছে গ্যাস, হ্যাঁ কি না? তো সলিড থেকে যখন আমি লিকুইডে কনভার্ট করব তখন কিন্তু আমাদের কি করতে হবে, মেল্টিং করতে হবে, তাপ দিতে হবে, তাহলে কি হবে, সলিড থেকে লিকুইডে কনভার্ট হয়ে যাবে। আবার লিকুইডটাকে আমি গ্যাসে তৈরি করতে যাব তখন কি করতে হবে, আমাকে তাপ দিতে হবে, তখন কি হবে, ইভেপারেশন ঘটবে, হ্যাঁ কি না, তাই না? হতে পারলাম কি বলছি? এবার দেখো যখন আমি গ্যাস থেকে আবার সলিডে আসব তখন কি করব না, ডিকম্পোজিশন বলবো আমরা। অর্থাৎ গ্যাস থেকে আমরা কি করতে হবে, যখন সলিডে আসবো তখন কি করতে হবে, সেখানে আমাকে তাপ কি করব, রিলিজ করব না দিতে হবে, সেখানে তাপ রিলিজ করে দিতে হবে আমাকে। ক্লিয়ার? বুঝতে পারলে কি বললাম? আবার এই উল্টোটা ভাবো, যখন সলিড থেকে লিকুইডে যাব, অর্থাৎ লিকুইড থেকে যখন সলিড যাব তখন কি করব, ফ্রিজিং করব, অর্থাৎ হিটটাকে রিলিজ করব, হিটকে রিলিজ করতে হবে আমাকে। আবার যখন দেখো যে গ্যাস থেকে যখন আমি লিকুইডে আসবো তখন কি বলবো না, কনডেনসেশন করব, ঠান্ডা করতে হবে, ঘনীভবন করতে হবে আমাকে। আবার সলিড থেকে যখন গ্যাসে যাব তখন কি বলবো, সাবলিমেশন করতে হবে আমাদের। তাহলে দেখো এখানে এই যে স্টেট ইন চেঞ্জ ইন স্টেট বললাম, অর্থাৎ দেখো সলিড থেকে আমরা লিকুইডে বা লিকুইড থেকে গ্যাসে চেঞ্জ করতে পারছি আমরা, কি তাই না? বলতে বললাম কি বলছি, তাহলে এটা কি হচ্ছে স্টেট ইন, কি বলবো, চেঞ্জ ইন স্টেট বলবো আমরা, অর্থাৎ কেমিক্যাল ইকুয়েশন মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা বলছিলাম কি, চেঞ্জ ইন স্টেট। দেখো চেঞ্জ ইন কালার দেখতে পাচ্ছ, যে কোনো চেঞ্জ ইন এভোলিউশন মানে অর্থাৎ এভোলিউশন অফ এ গ্যাস নির্গত হচ্ছে। আবার দেখো আমি চেঞ্জ ইন টেম্পারেচার, বরফকে যদি আমরা বা আইসকে যদি আমি তাপ দিয়ে দিই তখন কি হয় না, সে পুরোপুরি তরলে পরিণত হবে। এখন দেখে এলাম আমরা। আবার দেখো চেঞ্জ ইন অর্থাৎ ফরমেশন অফ এ প্রেসিপিটেট, যেটাকে বলবো বা পিপিটি বলবো আমরা। আমরা এখন দেখলাম লেড নাইট্রেটের ইয়েলো কালার পিপিটি পড়ে গেছিল বা ইয়েলো কালার পিপিটি পড়ে গেছিল, দেখে এলাম এখনই আমরা, কি তাই না? চলো এবার আমরা এই রাসায়নিক বিক্রিয়া শুরু করার আগে কিছু কিছু এলিমেন্টের আমাদের ভ্যালেন্সিটা ভালো করে মনে রাখতে হবে, যেহেতু আমাদের ক্লাস 10 ভালো করে জানতে হবে। আমরা এইসব জিনিসগুলো 11 12 যখন ক্লাস নিব সেখানে বলে দিব কিভাবে এই ভ্যালেন্সি গুলো তৈরি হয়। চলো আমরা কিছু কিছু ভ্যালেন্সি দেখে নিই। যেমন আমরা দেখতে পাচ্ছ উপর দিকে মানে ওই যে OH মাইনাস কি বলবো, হাইড্রোক্সাইড বলবো আমরা, Cl মাইনাসটাকে কি বলবো, ক্লোরাইড বলবো, Br মাইনাসটাকে ব্রোমাইড বলবো, I মাইনাসটাকে আয়োডিন বলবো, N3 মাইনাসটাকে নাইট্রেট বলবো, বাইকার্বনেট বলবো, অ্যালুমিনেট বলবো, Ag প্লাসটাকে সিলভার বলবো, সোডিয়াম বলবো, হাইড্রোজেন বলবো, পটাশিয়াম বলবো। এদের প্রত্যেকের ক্ষেত্রে ভ্যালেন্সি কিন্তু কত হবে না, 1। বুঝতে পারলে কি হবে, ভ্যালেন্সি 1। এবার দেখো উপরের দিকে নেগেটিভ আছে মানে তারা -1 লিখতে পারি, আর নিচের দিকে প্লাস আছে মানে +1। ওভারঅল কিন্তু ভ্যালেন্সি সবসময় কত হবে, 1 হবে এই সব আয়নের ক্ষেত্রে। আবার চলো আমরা এই পাশে কিছু দেখে নিই আমরা, যেমন ক্যাডমিয়াম থেকে শুরু করে পুরো জিঙ্কে যেকে বলবো আমরা Zn2, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভ্যালেন্সি কত না, 2। অর্থাৎ উপর দিকে প্লাস আছে মানে 2 প্লাস আকারে লিখবো, আর নিচের দিকে মাইনাস আছে মানে 2 মাইনাস আকারে লিখবো। বুঝতে পারলাম কি বলছি? তাহলে ক্যাডমিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মার্কারি, জিঙ্ক, বেরিয়াম, অক্সাইড, সালফাইড, ক্রোমেট বলবো এটাকে আমরা, কার্বনেট বলবো, সালফেট আর জিঙ্কেট, এগুলো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভ্যালেন্সি বা যোজ্যতা যাকে বলবো কত, 2 বলবো আমরা। আমরা এখানে কিছু আমরা দেখে নিব, যেমন কপার এবং আয়রন, এদের ক্ষেত্রে ভেরিয়েবল ভ্যালেন্সি মানে এদের ভ্যালেন্সি চেঞ্জ হয়। কপার কি হয় না +1 হতে পারে, আবার +2 হতে পারে কপারের ক্ষেত্রে। আবার দেখবো আয়রন Fe, এর ক্ষেত্রে দেখবো আমরা না +2 আবার +3, অর্থাৎ এদের ক্ষেত্রে অক্সিডেশন চেঞ্জ হয়। ভেরিয়েবল এই জন্য বলছে ভেরিয়েবল ভ্যালেন্সি বলা হচ্ছে। এই যে কপার ক্ষেত্রে 1 2, আয়রনের ক্ষেত্রে 2 3। ক্লিয়ার? আবার দেখবো আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে মানে Al3+, এর ক্ষেত্রে একটা ফিক্সড থাকে, এদের ক্ষেত্রে একটা ফিক্সড ভ্যালেন্সি রাখে কত না 3। বুঝতে পারলাম কি বলছি? NH4+ অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 1 হয়, Pb2+ ক্ষেত্রে কি হবে, লেডের ক্ষেত্রে 2, ভ্যালেন্সি এখানে জানতে পারছি আমরা, হ্যাঁ কি না? ক্লিয়ার?
বুঝতে পারলে সবাই তোমরা, হ্যাঁ কি না? ওকে, তাহলে আজকে আমরা এই রাসায়নিক বিক্রিয়াগুলো কিভাবে হয় চলো দেখে নিই। কেমিক্যাল ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশন হচ্ছে কি না এ সিম্পল রিপ্রেজেন্টেশন অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন ইন ওয়ার্ডস ইজ কল্ড এ ওয়ার্ড ইকুয়েশন। অর্থাৎ কি বলছে না যখন কেমিক্যাল রিঅ্যাকশন অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশন যখন আমরা যে শব্দটা ইউজ করছি সেটাকে কেবলমাত্র ইকুয়েশন হিসাবে ওয়ার্ডটাকে ইউজ করব আমরা। বুঝতে পারলাম কি বলছি? চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। ফার্স্ট আমি ম্যাগনেসিয়াম নিয়েছি, ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে কি করছি রাসায়নিক বিক্রিয়া করাচ্ছি, উৎপন্ন হচ্ছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড। আমরা এগুলো জানবো, ম্যাগনেসিয়াম এটা হচ্ছে অক্সিজেন আর এখানে হচ্ছে MgO, ওকে, ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন এইটাকে এই সাইডটাকে আমরা কি বলবো লেফট হ্যান্ড সাইড অর্থাৎ LHS বা লেফট হ্যান্ড সাইড। আর এটাকে আমরা কি বলবো রিঅ্যাকট্যান্ট অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় তারা পার্টিসিপেট করছে। এবং এই যেটা অ্যারো চিহ্ন আছে তার বিপরীত দিকে দেখো সেটা যেটা প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে এটাকে কি বলবো আমরা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ কি বলবো এটাকে প্রোডাক্ট বলবো আমরা। বুঝতে পারলাম কি বলছি? তাহলে রাসায়নিক বিক্রিয়ায় যারা পার্টিসিপেট করছে তাদেরকে কি বলবো রিঅ্যাকট্যান্ট বলবো, আর যারা প্রোডাক্ট ফরমেশন করছে তাদেরকে আমরা প্রোডাক্ট বলবো আমরা। এই যে একটা তীরচিহ্ন দিয়েছে এটাকে আমরা অ্যারো চিহ্ন বলবো। এই অ্যারো চিহ্ন কি ইন্ডিকেট করছে এখানে টু ইট শো দা ডাইরেকশন, মানে কি উৎপন্ন করছে বা কোন দিকে উৎপন্ন করছে রাসায়নিক বিক্রিয়াটা কোন দিকে ফরওয়ার্ড হচ্ছে সেই দিক নির্দেশ করছে এই অ্যারো চিহ্ন দিয়ে। বুঝতে পারলাম? যেহেতু ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করছে এবং ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে তার মানে রাসায়নিক বিক্রিয়া এই দিকে হচ্ছে, এই কারণে একটা তীর চিহ্ন দেওয়া আছে এটাকে অ্যারো চিহ্ন অর্থাৎ শো দা ডাইরেকশন বোঝাতে কিন্তু ইউজ করবো আমরা। ক্লিয়ার? চলো আমরা একটা খুব সিম্পল ভাবে একটা শর্ট হ্যান্ড ভাবে আমরা একটা কেমিক্যাল চেঞ্জটাকে আমরা দেখে নিই। A chemical equation is a shorthand from for a chemical change. এটা শর্ট ভাবে আমরা দেখে নিই আমরা। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড রাসায়নিক বিক্রিয়া করে কি হচ্ছে এটা কি বলবো আমরা রিঅ্যাকট্যান্ট বলবো আমরা, আর এটা কি বলবো রাইট হ্যান্ড সাইড যেটাকে আমরা কি প্রোডাক্ট বলবো আমরা, কি তাই না? আর এই যে চিহ্নটাকে আমরা কি বলবো না ডাইরেকশন অর্থাৎ কোন দিকে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে সেই ডাইরেকশনটাকে বোঝানোর জন্য। If the number of atoms of each element on the both side is same then it is balance. যখন আমরা দেখবো both side যখন যে এলিমেন্ট গুলো আছে সেগুলো যখন both side same হয়ে যাবে অর্থাৎ অ্যাটম the number of atoms যখন both side same হয়ে যাবে তখন ব্যালেন্স আছে বলবো আমরা। Equation else equation is unbalanced or selected chemical equation. তার মানে আমাকে কিন্তু কেমিক্যাল ভাবে অর্থাৎ কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়ায় ব্যালেন্সটাকে আমরা করে নিতে হবে, আনব্যালেন্স আকারে রাখলে চলবে না। অনেক সময় আমরা দেখবো যে ব্যালেন্স হয়ে গেলে আমরা ইকুয়াল চিহ্ন দিই, আবার কোন সময় আমরা এই অ্যারো চিহ্ন দিয়ে লিখতেও পারি, কিন্তু উভয় পাশে কিন্তু ব্যালেন্সটা ঠিক রাখতে হবে আমাকে। বুঝতে পারলাম কি বলছি, হ্যাঁ কি না? ক্লিয়ার? এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে MgRO2 এখানে অক্সিজেন দুটো আছে, এখানে দুটো অক্সিজেন পরমাণু আছে কিন্তু এখানে একটা অক্সিজেন আছে, এই জন্য আমি এখানে 2 গুণ করলাম আর এখানে 2 দিয়ে দাও। দেখো দুটো ম্যাগনেসিয়াম, এখানে দুটো ম্যাগনেসিয়াম, এখানে দুটো অক্সিজেন, এখানে দেখো দুটো অক্সিজেন, গুণ করে দুটো অক্সিজেন হয়ে যাবে। এইভাবে আমরা কিন্তু ব্যালেন্সটাকে করে নিব। ওকে, কি বললাম বুঝতে পেরেছো তো? So the above reaction is example of the selected chemical equation. তার মানে এটা একটা एग्जांपल দিয়ে আমরা বুঝে নিতে পারলাম। এবার দেখো স্টেপ ইনভলভস ইন ওয়ার্ডিং কেমিক্যাল ইকুয়েশন। আমরা কোন কোন স্টেপ গুলো আমরা জানতে হবে আমাদের ওয়ার্ডিং থাকে, বা আমরা একটা শর্ট ভাবে আমরা রাইটিং করে নিব আমরা যাতে আমাদের মনে থেকে যায়। অর্থাৎ স্টেপ ইনভলভস ইন রাইটিং কেমিক্যাল ইকুয়েশন। চলো আমরা দেখে নিই। আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় যারা পার্টিসিপেট করে তাদেরকে আমরা কি বলি রিঅ্যাকট্যান্ট বলি আমরা, আর যারা প্রোডাক্ট উৎপন্ন করে তাদেরকে আমরা কি বলবো রাইট হ্যান্ড সাইড বলবো আমরা, এটাকে প্রোডাক্ট বলবো আমরা। তাহলে ম্যাগনেসিয়াম অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে, এটাকে কি বলবো আমরা রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্টটাকে, রিঅ্যাকট্যান্টটাকে আমরা কি বলবো লেফট হ্যান্ড সাইড আর প্রোডাক্টটাকে আমরা বলবো রাইট হ্যান্ড সাইড, মানে এইটাকে ম্যাগনেসিয়াম অক্সাইডটাকে। রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্ট সেপারেটেড বাই এন কি না অ্যারো চিহ্ন। দেখো অ্যারো চিহ্ন দিয়েছি আমরা, এই অ্যারো চিহ্নের মাধ্যমে রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টকে সেপারেট করতে পারবো আমরা। টু অর মোর রিঅ্যাকট্যান্টস প্রোডাক্টস সেপারেটেড বাই কি প্লাস সাইন, মানে ধরো এ প্লাস বি সেখান থেকে সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে,
তার মানে দেখো আমি প্লাস সাইন দিয়ে দুটোকে সেপারেট করে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হ্যাঁ কি না? কন্ডিশন একটা দেওয়া আছে, মেনশন করতে হবে নো অ্যারাও, মানে অ্যারাও, এই যে অ্যারোর উপর যে আমরা কন্ডিশন গুলো অ্যাপ্লাই করি, আমরা কখনো হিট দিচ্ছি, কখনো হয়তো কোনো রিয়েজেন্ট ইউজ করছি, সেক্ষেত্রে এই অ্যারোর উপরে আমরা কিন্তু ইউজ করব আমরা। ওকে, এবং দেখো যা রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্ট, যেটা ফিজিক্যালি স্টেট বলবো, অর্থাৎ ফিজিক্যালি স্টেট কি চেঞ্জ হয়ে যায়, পুরো রিঅ্যাকশন ফর ইনফরমেটিভ, বলতে পারলাম, হ্যাঁ কি না? বলো তোমরা বুঝতে পেরেছো কিনা বলো। তো আজকে কিন্তু এই পর্যন্ত ক্লাস, অর্থাৎ আমরা ইন্ট্রোডাকশন জানলাম। নেক্সট ক্লাস কিন্তু আমরা মেন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কিন্তু ঢুকে যাব, সেখান থেকে জানবো কিভাবে রাসায়নিক বিক্রিয়া গুলো হয়। তো আজকে শুধু ইন্ট্রোডাকশনের মাধ্যমে তোমাদের এই ক্লাসটা এই পর্যন্ত রাখলাম। নেক্সট ক্লাস কিন্তু এইরকম এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি করাবো। তো তোমরা এখনো যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটাকে অন করে রাখো, কারণ এইরকম ক্লাস ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।